এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ আপনাদের সামনে যে একটা নতুন একটি আপডেট নিয়ে এসেছি, সেটা হলো যে 2014 টেট প্রশ্নভুল মামলাকে কেন্দ্র করে সিঙ্গেল বেঞ্চ টু ডিভিশন বেঞ্চ টু সুপ্রিম কোর্ট আপাতত কিছুদিন আগে পশ্চাৎ আগে একটা এসএলপি করেছিলেন, সেটার পরে পশ্চাৎ নতুন করে আবার এসএলপি করলেন 2024 সালে আগস্ট বা সেপ্টেম্বর মাসে। কী উদ্দেশ্যে? পশ্চাৎ বিভ্রান্তি করার জন্য কি এটা করলেন? সেরকম একটা ব্যাপার দাঁড়িয়ে যাচ্ছে। এই এসএলপিটা কেন করলেন, এই এসএলপিটা কী গুরুত্ব আছে বহন করছে, সেই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করা হচ্ছে। আপনারা দেখুন, এই এসএলপি ম্যাট নাম্বার 1594 বা 2018কে কেন্দ্র করে ডিভিশন বেঞ্চ, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের উপরে যে অর্ডার হয়েছিল সুপ্রতিম ভট্টাচার্য ও তালুকদার, মাননীয় বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্য বা সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ থেকে যে অর্ডারটা হয়েছিল, সেই অর্ডারের উপরে ভিত্তি করে ডিভিশন বেঞ্চ হয়েছিল যে পশ্চাৎ কেন আমরা নাম্বার দিতে পারবো না, এরকম একটা ব্যাপার। সেই বিষয়ে এসএলপি হয়েছে। সেই এসএলপিতে পশ্চাৎকে বিভ্রান্তি করতে চাইছেন। এই ম্যাট 1594 যদি রেজাল্ট আউট হয়ে যায়, তাহলে বিপুল সংখ্যক 2014 থেকে আরও ক্যান্ডিডেট পাশ করে যাবে, তারা নতুন নিয়োগের সুযোগ পাবে। তেমনই আবার যারা ওয়েট করছে চাকরির জন্য, তাদের প্রতিযোগিতাটাও কিন্তু বেড়ে যাবে, আর নতুন কিছু ক্যান্ডিডেটই সুযোগ পাবে। এই যে দুটো অবস্থায় এখন দাঁড়িয়ে আছে ম্যাটারটা। এবার এই এসএলপিকে কেন্দ্র করে কি ঘটছে না ঘটছে বিস্তারিত আমাদের স্যারের নিকট থেকে, কলকাতা হাইকোর্টের আইনজীবী আলী হাসান স্যারের নিকট থেকে অবশ্যই বিস্তারিত আপনারা শুনবেন। আমি জাস্ট এসএলপিটা আপনাদেরকে একটু দেখাচ্ছি, আপনারা দেখুন। এখানে এই এসএলপি করেছেন বোর্ড, এখানে 17/8/2024 তারিখ, সাইনোপসিস অ্যান্ড লিস্ট আপডেট। এই যে কালো মার্কস দিয়ে আছে, দ্য সেক্রেটারি অফ দ্য বোর্ড টু গ্র্যান্ট 6 marks টু অল দ্য এক্সামাইন্স irrespective of whether they have attempted the wrong question option in the key answer of JGB question booklet series or not। আপনাদেরকে আমি ধীরে ধীরে নিয়ে যাচ্ছি, আপনারা এসএলপিটা একটু পড়ে নেবেন, দেখে নেবেন, আর বিস্তারিত স্যার বলবেন সেটা আপনারা শুনুন, জানতে পারবেন যে আসলে কি ঘটনা ঘটতে যাচ্ছে, বা এর মধ্যে কি টেকনিক্যাল পয়েন্টগুলো আছে, বা এটা নিয়ে কি স্টেপ নিচ্ছেন, সেটাই বলার বিষয়। আপনারা, আমি জাস্ট সাইনপসিসটা একটু দেখাচ্ছি, কারণ 284 পাতার একটা এসএলপি, যেখানে কলকাতা হাইকোর্টের যত ধরনের অর্ডার হয়েছে সেই সমস্তকে সেইগুলো এখানে দেওয়া আছে, আর মূল 10 থেকে 15 পাতা এখানে আছে। আমি ধীরে ধীরে নিয়ে যাচ্ছি, আপনারা একটু পজ করে করে দেখে নেবেন, পড়ে নেবেন কি আছে এর মধ্যে। আর স্যারের কাছ থেকে তো আপনারা টেকনিক্যাল পয়েন্ট শুনবেন। এই ম্যাট 1594 অনেক দিন ধরেই কলকাতা হাইকোর্টে আছে, বা সেখান থেকেই সুপ্রিম কোর্টে পৌঁছে গেছে, কিন্তু এর সমাধান কবে হবে বা কীভাবে হবে, বা পশ্চাৎ কী চাইছেন, সেটা নিয়ে সত্যিই একটা তর্ক বিতর্কের বিষয় আছে। যে পশ্চাৎ কী চাইছে 6 নম্বর দিতে, না পশ্চাৎ সবসময় আটকাতে চাইছে 6 নম্বর দিতে, বা নতুন ক্যান্ডিডেট যারা আছে তারাও কবে নিয়োগ প্রক্রিয়া হবে সেই অপেক্ষা করছে, বা তারাও চায় না যে আরও নতুন ক্যান্ডিডেট পাশ করে সেই আমাদের সঙ্গে প্রতিযোগিতায় আসুক। আবার নতুন ক্যান্ডিডেট যারা বসে আছে বঞ্চিত, তারাও চাইছে যে 6 মার্কস ক্যারি করে আমরা যেন পাশ করে নতুন নিয়োগে যুক্ত হতে পারি, এরকম একটা পরিস্থিতিতে রয়েছে। দেখুন, আপনারা বিস্তারিত আমাদের কলকাতা হাইকোর্টের আইনজীবী আলী হাসান স্যারের নিকট থেকে বিস্তারিত জানুন। আমরা হঠাৎ করে যেটা দেখতে পাচ্ছি যে ম্যাট 1594 ডিভিশন বেঞ্চের যে জাজমেন্টটা ছিল, যেটা জাস্টিস সুব্রত তালুকদারের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এপ্রিল মাসে 2023 সালের এপ্রিল মাসে 13 তারিখে জাজমেন্ট দিয়েছিল, এবং বলেছিল যে যারা টেট 14 ক্যান্ডিডেটরা আছে তাদের প্রত্যেককে 6টা নম্বর করে দিতে হবে, তারা যদি প্রশ্ন অ্যাটেম্প্ট নাও করে থাকে তাও দিতে হবে। এইটাকে চ্যালেঞ্জ করে একটা পারমিশন টু ফাইল এসএলপি হয়েছিল, যেটা এখন সুপ্রিম কোর্ট অলরেডি রানও করছে, এবং তা থেকে কিছু ক্যান্ডিডেট সম্ভবত চাকরিও পরে রিক্রুটমেন্টে পেয়ে গেছে। কিন্তু পাশাপাশি আমরা এখন যেটা দেখতে পাচ্ছি হঠাৎ করে, যে একটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এতদিন পরে হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে একটা নতুন এসএলপি করেছে, যেটা আজকে কিন্তু লিস্টেড ছিল অনারেবল চিফ জাস্টিসের ঘরে। মামলাটা আজকে লিস্টে থাকলো, আজকে কিন্তু সেরকম কার্যকরী শুনানি কিছু হয়নি, কিন্তু মামলাটা চিফ জাস্টিস শুনেছেন। মামলাটা আবার সামনে সোমবারের দিনকে রাখলেন উনি। এইখানে যেটা আমরা দেখলাম ইয়ের কপিতে, এসএলপি কপিতে, তাতে দেখতে পাচ্ছি যে ওরা 2-3টে পয়েন্ট হাইলাইটস করে এসএলপিটা করেছে। প্রথম কথা হচ্ছে বলি যে এমনিতেই ওদেরকে আগে ডিলে পয়েন্টে কোর্টকে স্যাটিসফাই করতে হবে যে কেন এতদিন পর, প্রায় 402 দিন পরে কেন ওরা এই এসএলপিটা প্রেফার করছে, এতদিন কেন করেনি।
আর তার উপর যেটা ব্যাপার সেটাতে এই যে ওদের এই এসএলপির মাধ্যমে ওদের ইন্টেনশনটা পরিষ্কার হয়ে আছে যে ওরা এই এই এসএলপিটাকে হাতিয়ার করে আগামী দিনে 14 থেকে কোনো রিক্রুটমেন্ট বা নতুন ফেস করে যাতে কেউ পাস না করে সেটা দেখাতে চাইছে। কিন্তু যেটা গ্রাউন্ড হিসাবে তুলে ধরেছে সেটা এক হচ্ছে এইটাই যে ওরা বলতে চাইছে এক্সপার্ট ওপিনিয়ন যেটা এসছে, এক্সপার্ট ওপিনিয়নের ক্ষেত্রে ওরকম করে এক্সপার্ট ওপিনিয়ন চাওয়া যাবে না, এরকম একটা কন্টেনশন ওরা দেখেছে। দ্বিতীয় হচ্ছে ওরা বলতে চাইছে যে এক্সপার্ট ওপিনিয়ন এর পরেও দেখা গেল যারা অ্যাটেম্প্ট করলো এবং ভুল উত্তর দিল, এবং দেখা যাচ্ছে পর্ষদও ভুল উত্তরই দিয়েছে, কিন্তু সেক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চ তাদেরকে নাম্বার দেওয়ার জন্য, ক্যান্ডিডেটকে নাম্বার দেওয়ার জন্য বলেছিল। ডিভিশন বেঞ্চ আরও এক ধাপ এগিয়ে গিয়ে বললো যদি অ্যাটেম্প্ট নাও করে তাহলে নাম্বার দিতে হবে, মানে এই 6টা প্রশ্নের ক্ষেত্রে নাম্বার তোমাকে দিতেই হবে, এটাই ছিল কন্টেনশন। এবার ওরা বলতে চাইছে যে আমি যদি খুব বাজে কেস আমি মেনে অ্যাগ্রি করে যাই, তাতে করে যে সঠিক উত্তর দিয়েছে আমি খালি তাকে নাম্বার দেবো, যে সঠিক উত্তর দেয়নি তাকে কেন নাম্বার দেবো, এটা হচ্ছে শুধু ওদের লাস্ট আর্গুমেন্ট। কিন্তু যেটা ফরমোস্ট আর্গুমেন্ট সেটা হচ্ছে ওরা বলতে চাইছে এভাবে এক্সপার্ট ওপিনিয়ন চাওয়া যেটা হয়েছিল সেটা ঠিক হয়নি। আর লাস্টলি হচ্ছে যেটা ওরা বলতে চাইছে যে ওরা এইখানটাতে অ্যাটেম্প্ট করলেই নাম্বার দিতে হবে, এটাতে এগ্রি করছে না একেবারেই। আর যারা সঠিক উত্তরটা দিয়েছে তাদেরকে ওরা যদি খুব খারাপ কিছু হয় তাহলে তাদেরকে আমরা সারা নাম্বার দিতে পারে। এবার এর ফলে কি হতে পারে, যদি দেখা গেল আমরা খারাপটা ভাবলাম যে সুপ্রিম কোর্ট এটাতে এগ্রি করে গেল, তাহলে অনেক কিছু হতে পারে। যদি এক্সপার্ট ওপিনিয়নটা এত কিছুর পরে, কারণ ওই এক্সপার্ট ওপিনিয়নের ভিত্তিতে কতজন চাকরি পেয়েছে, তারপরে 14 টেট থেকে 14 রিক্রুটমেন্টের যেটা 16 রিক্রুটমেন্টও পেয়েছে, মানে রিভার্ট ব্যাক করে যেটা জাস্টিস গঙ্গোপাধ্যায়ের অর্ডার ছিল, তারপরে 20 রিক্রুটমেন্টে পেয়েছে, তারপরে 22 সেপ্টেম্বরের নোটিফিকেশনে পেয়েছে। তাহলে এখন যদি সুপ্রিম কোর্ট হঠাৎ করে এইটা ফাইন্ডিং এ নিয়ে আসে যে হ্যাঁ এরকম করে এক্সপার্ট ওপিনিয়নটা চাওয়া যায় না, তাহলে তো 14 জন্য যারা চাকরি করছে তাদের জন্য এটা একটা বাজে খবর বটে। আবার 22 প্রশ্নগুলো এখন এই একই প্রশ্ন উঠে এসছে যে এক্সপার্ট ওপিনিয়ন আসার দরকার পড়েছে, সেটাও তাদের জন্য, তারাও একটা বিপুল সংখ্যা ক্যান্ডিডেট কিন্তু এফেক্টেড হতে পারে। সুতরাং এইটা মাথায় রাখতে হবে। আর প্লাস হচ্ছে যারা চাকরি করছে তাদের ফেটটা কি হবে সেক্ষেত্রে। সুতরাং আমার মনে হয় এমনিতে আমরা আশাবাদী যে এটাতে এই বিলেটেড এই যে এসএলপি সেটা খুব একটা ইল মোটিভ নিয়ে করা বোর্ডের তরফে, এবং এটা সুপ্রিম কোর্ট নিশ্চয়ই বুঝতে পারবে যেহেতু চিফ জাস্টিসের বেঞ্চে আছে মামলা, এবং হয়তো আমাদের পক্ষেই যাবে, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। আর আমরা এই মামলাতে যুক্ত হব, আমরা অলরেডি আজকে একটা হিয়ারিং হয়েছে, আমরা নেক্সট হিয়ারিং এর আগে বা আমরা চেষ্টা করবো আমরা একটা আইএ ফাইল করে, এবং আমরা পর্ষদ এই সময়ের মধ্যে যে সমস্ত অর্ডারগুলোতে এখানে দেখা যাচ্ছে যে ওরা সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে অ্যাকসেপ্ট করে, মানে জাস্টিস সমাপ্তি চ্যাটার্জির অর্ডার ছিল এই রেসপেক্টে, তারপরে জাস্টিস ভরদ্বাজের অর্ডার ছিল, জাস্টিস অরিন্দম সিনহা সাহেব এখন যিনি এই হাইকোর্টে নেই যদিও, কিন্তু ওনার অর্ডার ছিল, জাস্টিস সব্যসাচী ভট্টাচার্য সাহেবের অর্ডার ছিল, জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঘরে অর্ডার ছিল, মানে সব ম্যাট 1594 এর কানেকশনে প্লাস তার আগের লটের যে রিট পিটিশনগুলো সিরিজ দিয়ে অর্ডারে পর্ষদ কিন্তু সেগুলো এগ্রি করে চাকরি দিয়ে দিয়েছে। আবার এখন পর্ষদ বলছে আমি এটাকে মানি না। তো এটা একই যাত্রায় পর্ষদ মানে দেখাতে চাইছে যে পৃথক ফল হওয়া সম্ভব, বা সেই এরকম একটা ইন্টেনশন যে মানুষের মনে একটা ভয়ের সঞ্চার করতে চাইছে, এরকমই মনে হচ্ছে। তো এটা আমরা এই মামলাটাতে যুক্ত হবে এবং আমরা দেখাবো এই অর্ডারগুলো। আমরা আশাবাদী যে এই মামলা টিকবে না।